চলো শুরু করি আবার একটা নতুন আর কি পর্ষদের নমুনা পত্র, মানে প্রথম যেটা আর কি গ্রুপে পাঠালে। আমার মনে হয় যে প্রশ্নপত্র দেখার পর এটাই বলতে পারি যে প্রশ্নপত্র খুবই সোজা হবে, মডারেট হতে পারে, মানে উদ্ধম মাধ্যম টাইপেরও আর কি হবে না। যাই হোক, তোমাদেরকে তো গিনিপিগ পেয়েছে পর্ষদ, তোমাদের উপর এক্সপেরিমেন্ট চলতেছে। দেখা যাক কতটা পর্যন্ত সাফল্য অর্জন করো তোমরা। তোমরা তোমাদের পড়া পড়ে যাও, কোনো অসুবিধা নাই। দেখো প্রথম প্রশ্ন কি বলেছে আর কি, গাঢ়ত্ব বাড়লে তীব্র তড়িৎ বিশিষ্ট পদার্থের আপেক্ষিক পরিবাহিতা বৃদ্ধি পায়। দেখো আমি লিখে দিয়েছি হালকা হালকা, যে গাঢ়ত্ব যদি বৃদ্ধি করে আমরা বলতে হয় যে দ্রবণে আয়ন সংখ্যা বৃদ্ধি পেয়ে যাবে। যত দ্রবণে আয়ন সংখ্যার উপর আপেক্ষিক পরিবাহিতার সমানুপাতিক সম্পর্ক রয়েছে, তার জন্য আপেক্ষিক পরিবাহিতা বৃদ্ধি পাবে। কিন্তু অন্য ক্ষেত্রে যদি গাঢ়ত্ব বৃদ্ধি করি, দ্রবণে আয়ন তো পরিমাণ সংখ্যা বৃদ্ধি পাবেই, তার সাথে সাথে তাদের আকর্ষণ ক্ষমতা বৃদ্ধি পাবে, আকর্ষণ বলটা। আকর্ষণ বল বৃদ্ধি পাওয়ার ফলে তাদের গতিশীলতা যাবে কমে। আর এই গতিশীলতা কমে যাওয়ার কারণে মোলার পরিবাহিতা যাবে কমে, ভাই, হ্যাঁ কি না? তো এটাই। পরের প্রশ্ন দেখো, এখানে চাইছে মোলার পরিবাহিতা। মোলার পরিবাহিতা বের করার সূত্র হলো কাপ্পা ইনটু 1000 ডিভাইডেড বাই এম, মানে মোলারিটি। মোলারিটির মান যে আছে, তার জন্য আমাদের কাপ্পা বের করতে হবে। কাপ্পা ইজ ইকুয়াল টু 1/r ইনটু এল বাই এ। মানে এল বাই এ কে আমরা কোষ ধ্রুবক বলি। 1/r এর মান দেওয়া আছে 80, এল বাই এর মান দেওয়া আছে কত, 0 পয়েন্ট কত, 0 পয়েন্ট না 1.0। এটা ক্যালকুলেট করলে আসবে 0.0125। ঠিক আছে, এরপর তুমি কাপ্পার মান তো জেনে গেছো বস, তাহলে বসায় দাও। 0.0125 গুণন 1000 ডিভাইডেড বাই এম। এম এর মান কত? এম এর মান হলো এম এর মান কোথায় কোথায়, এই যে এম এর মান 0.1, নাকি না? এবার তুমি ক্যালকুলেট করো, ক্যালকুলেট করলে ইকুয়েশন মানে উত্তর হাতে তোমাদের। ঠিক আছে, এটা অন্তত করো তোমরা, বুঝতে পারলে তো? দেখো পরের প্রশ্ন বলেছে যে আম্লিক মাধ্যমে তোমাদের মানে ইথাইল অ্যাসিডের, মানে যে কোনো একটা এক্সট্রা নিতে বলেছে। তাটা প্রথম ক্রমের উপর নির্ভর করে, মানে আচরণ করে, তা মানে শব্দ প্রথম ক্রম দেখাতে হবে। শব্দ প্রথম ক্রম বিক্রিয়া থেকে বহুতবার প্রশ্ন এসেছে। আর এই বছর তো প্রত্যেকটা সেটের মধ্যেই শব্দ প্রথম ক্রম বিক্রিয়া ছিল। তো ভালো প্রশ্ন, ইম্পর্টেন্ট, পড়ে যেতে হবে। দেখো যদি আমি ইথাইল অ্যাসিডের নিই আর কি, CH3 সি ডবল ও C2H5। ঠিক আছে, এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম জল, বা জলের মধ্যে দিয়ে দিলাম ওটা, এবং এটা আমি অ্যাসিড মাধ্যমে নিলাম। ঠিক আছে, আম্লিক মাধ্যম চেয়েছে যেহেতু, অ্যাসিড মাধ্যমে, অ্যাসিড মাধ্যমে কি হয়, উৎপন্ন হবে আমাদের অ্যাসিডিক অ্যাসিড, আর উৎপন্ন হবে ইথ, মানে ইথানল। এবার আমরা জানি ভরক্রিয়া সূত্র অনুসারে বিক্রিয়ার হার নির্ভর করে বিক্রিয়ক পদার্থের উপর, CH3 C triple O C2H5 আর জল। এটা হওয়ার কথা, কিন্তু হয় না, তাই না? যেমন তোমার ইচ্ছা, তোমার মানে এটা হওয়ার কথা ছিল কিন্তু হয়নি। তোমারও যেমন ইচ্ছা ছিল তোমার ক্রাশ তোমার পক্ষেই যাবে, কিন্তু জীবনে এটা হয় না, ঠিক তেমনই এটা আর হলো না। কেন হলো না দেখো বলছি, আগে এটা লিখে নিই। কারণ এই যে জলের যে গাঢ়ত্ব রয়েছে, বুঝতে পারলা, জলীয় দ্রবণে H2 এর যে গাঢ়ত্ব ইথাইল অ্যাসিডের তুলনায় অনেক গুণ বেশি, অনেক 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 গুণ বেশি। ঠিক আছে, যার ফলে বিক্রিয়াতে H2O এর, মানে জলের গাঢ়ত্বের পরিবর্তন অতি নগণ্য। ঠিক আছে, ফলে বিক্রিয়ার হার H2 এর গাঢ়ত্বের উপর একদম নির্ভরই করে না। তার জন্য বিক্রিয়া সিস্টেমে H2 এর প্রায় মানে স্থির বললেই চলে। ঠিক আছে, বোঝাতে পারলাম? তার জন্য বিক্রিয়ার হার শুধুমাত্র একজনের উপরই নির্ভর করে। তাহলে এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বিক্রিয়ার ক্রম কত, ক্রম কত, 1। আশা করি বুঝতে পারলাম। ঠিক আছে, আমি তো বুঝিয়ে দেওয়ার জন্য এসেছি ভাই, আমি বুঝিয়ে দিলাম। উত্তর তো তোমরা যে রিপিট কোশ্চেনের সিরিজে পেয়ে যাবে, তোমাদের যেটা পিডিএফ দিয়েছি, বা 18টা কোশ্চেনের যে মডেল সেট আছে ওখানেও রয়েছে, এটা বহুতবার করানো হয়েছে। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন যায়। প্রশ্ন কি বলেছে, ক্রম বের করতে হবে না, আর এটা তো সোজা অঙ্ক। দেখো এখানে ক্রম বের করতে বলেছে। তো বিক্রিয়ার এই ইকুয়েশন থেকে আমি আগে মেন ইকুয়েশন বানিয়ে নিব, মানে বিক্রিয়ার হার, আর সমান সমান কে এ টু দি পাওয়ার কিছু নেই, আমি এক্স ধরে নিলাম, বি ওয়াই। এবার প্রথম শর্ত কি বলেছে দেখো, প্রথম শর্ত বলেছে এর গাঢ়ত্ব তুমি স্থির রেখে দাও, বি এর গাঢ়ত্ব দ্বিগুণ করে দাও, ওয়া বেটে। তো বি এর গাঢ়ত্ব যদি আমি দ্বিগুণ করি, ধরো এর এর গাঢ়ত্ব আমি দ্বিগুণ করলাম, কত করলাম, 2 করলাম। ঠিক আছে, তাহলে টু টু দি পাওয়ার ওয়াই। আর তাহলে আমাদের বিক্রিয়ার হার কত হবে, দ্বিগুণ বৃদ্ধি পাবে, তাহলে 2। তাহলে এখান থেকে টু টু দি পাওয়ার ওয়ান ইজ ইকাল টু 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 দি পাওয়ার ওয়াই। তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু ওয়ান হয়ে গেল। এবার দ্বিতীয় শর্ততে কি বলে, যে বি এর গাঢ়ত্ব স্থির রাখলাম, এর গাঢ়ত্ব দ্বিগুণ করলাম, কই বাদ নেই, বি এর গাঢ়ত্ব সব, এর গাঢ়ত্ব দ্বিগুণ। তাহলে 2x, 2x, আর 4 গুণ হবে বিক্রিয়ার হার।
তাহলে 2x ইজ ইকুয়াল টু 2 এর স্কোয়ার, তাহলে x ইজ ইকুয়াল টু 2, তাহলে আমি তো পেয়ে গেলাম না। আর ক্রম মানে কি, ঘাতের সমষ্টি, ঘাত কে x প্লাস ওয়াই, তাহলে x প্লাস ওয়াই কি 2 প্লাস 1, তো হয়ে গেল 3। বুঝতে পারলাম, হয়ে গেল আমাদের অঙ্কের এই পার্টটা। ঠিক আছে, বুঝতে পারলাম সালফেটের সাদা বর্ণের হয় কেন। হাইড্রেটেড কপার সালফেট মানে তুতের কথা বলেছি, ঠিক আছে, কপার সালফেট উইথ 5 জল, ঠিক আছে। এবার এই জলটা কি হিসেবে কাজ করে, জলটা আমাদের এখানে লিগ্যান্ড হিসেবে কাজ করে। এই লিগ্যান্ডের কারণে, ঠিক আছে, কপার কপার সালফেটের কপার সালফেটের কপারের ডি অরবিটালটার ডি অরবিটালের স্প্লিটিং হয়, কি হয়, স্প্লিটিং হয়ে যায়, অর্থাৎ একটা ইজিতে ভেঙে যায়, একটা T2G-তে ভেঙে যেতে সক্ষম হয়। মানে কপার সালফেটের কপারের ডি অরবিটাল স্প্লিটিং হয়। আর যখনই স্প্লিটিং হবে তখনই কি ডিডি স্থানান্তরণ হবে, স্প্লিটিং হয় ফলে ডিডি স্থানান্তরণ হয়। আর এই ডিডি যখন স্থানান্তরণ হবে হয় তখন এক নির্দিষ্ট তরঙ্গদৈর্ঘ্যের আলো শোষিত হয়, যার কারণে সেই কপার সালফেটটা একটা কালার শো করবে, অর্থাৎ রঙিন হয়ে যাবে, রঙিন হবে, দেখতেই পাচ্ছ। কিন্তু অপরপক্ষে অ্যানাইড্রিয়াস অর্থাৎ জল না থাকায় কি কি হয়, কি বলতে হয়, এর উল্টো জাস্ট ডি অরবিটালের কি হবে, স্থানান্তরণ হবে না, অর্থাৎ ডিডি স্প্লিটিং হবে না, দুটি শক্তি স্তরে বিভাজিত হবে না, দুটি শক্তি স্তরে বিভাজিত হবে না, যার কারণে ডিডি স্থানান্তরণ হবে না। আর ডিডি স্থানান্তরণ যদি না হয় তাহলে এটি সাদা বর্ণের হবে। নেক্সট, পরের প্রশ্ন। এই যে প্রশ্নটা দেখতে পাচ্ছ, এটা আমি কিছু কিছু পার্ট আমি দেখতে পাচ্ছি দ্রবণের পার্ট, কারণ মার্কিউরিক আয়োডাইড, হিমাঙ্ক, অবনমন বা বৃদ্ধি, এগুলো দ্রবণ ছিল, দ্রবণ তো তোমাদের এবার নাই, কিন্তু তাও আর কি দিয়ে দিচ্ছে তোমাদের, দেখো তোমরা, আর কি বললাম না, টেস্ট করতে যে তোমাদের উপর দেখি, কই বাদ নেই, আমরা তাও পারবো, একই না। এবার দেখো, পটাশিয়াম আয়োডাইডের উপর যদি আয়োডিন অ্যাড করা হয় তাহলে উৎপন্ন হয় KI3, তাই কি না। এখানে যদি ভ্যান্ট অফ গুণক কি অপরিবর্তিত রয়েছে, কি এখানে রয়েছে ভ্যান্ট অফ গুণক অপরিবর্তিত, ভ্যান্ট অফ গুণক অপরিবর্তিত। দেখো আমি আবারও বলছি, আমি কোনো টিচার বা কোনো কিছু নই, হ্যাঁ, আমি জাস্ট এই যে সদ্য কেমিস্ট্রি আর কি পাস আউট করে তোমাদের পড়াচ্ছি, আমি 3-4 বছর হলো কেমিস্ট্রি পড়াচ্ছি, হ্যাঁ, কোনো ভুল ত্রুটি হলে আমাকে জানিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। ভ্যান্ট অফ গুণক অপরিবর্তিত রয়েছে, হ্যাঁ। তারপর নেক্সট, আমি এখানে দেখতে পাই যে যদি লক্ষ্য করো এখানে বিক্রিয়ার আগে আর বিক্রিয়ার পরে কণার সংখ্যা একদম সেম রয়েছে। বিক্রিয়ার আগে কণার সংখ্যা কতটা ছিল, আর বিক্রিয়ার পরে লেখা, তার জন্য যে ভ্যান্ট অফ গুণক অপরিবর্তিত, ওটাই লিখে দিচ্ছি যে বিক্রিয়ার পূর্বে ও পরে কণার সংখ্যা সমান রয়েছে, ঠিক আছে। এবার অপর পক্ষে যদি আমি দিই, তার জন্য তো হিমাঙ্কের পরিবর্তন, কারণ হিমাঙ্ক এক প্রকার মানে বলতে গেলে যে হিমাঙ্কের পরিবর্তন এক ধরনের সংখ্যাগত ধর্ম। কিসের ধর্ম, সংখ্যাগত ধর্ম, সংখ্যার উপর নির্ভর করে, মানে কোয়ালিটেটিভ প্রপার্টি বস, সংখ্যাগত ধর্ম, মানে আয়নের সংখ্যার উপর নির্ভর করে। আয়ন সংখ্যা যদি বৃদ্ধি পেয়ে গেল তাহলে বৃদ্ধি পাবে, আয়ন সংখ্যা যদি বৃদ্ধি না পায় তাহলে বুঝতেই পারতেছো হাওয়া। এবার নেক্সট পার্টে আমরা আসি, আমি যদি, এটা তো লেখা হয়ে গেছে, এটা মুছে দিচ্ছি। এবার নেক্সট পার্টে যদি যাই, কেআই এর দ্রবণে যদি মার্কিউরিক আয়োডাইড, অর্থাৎ কেআই এর উপর আমরা যদি মার্কিউরিক আয়োডাইড মানে মার্কিউরিক আয়োডাইড দিয়ে দিলাম, এক্ষেত্রে কি উৎপন্ন হবে, এক্ষেত্রে উৎপন্ন হয় K2HgI4, ঠিক আছে। এবার এখানে যদি আমি সমতা বিধান করি তাহলে K2 এখানে মানে 2KI পাচ্ছি। এবারে এখানে যদি লক্ষ্য করা হোক যে এখানে রয়েছে তিনটি কণা, তাই না, কয়টি কণা, তিনটি কণা, একটা হলো 2K প্লাস, আর একটা হলো ও আহ, একটা আছে তোমার হলো HgI4 মাইনাস, মানে আই এখানে আই আই দুটো আই চারটা আই, ঠিকই আছে। তাহলে দ্রবণে মোট কণার সংখ্যা কি হবে, হ্রাস পেয়ে গেল, তাই না।
আর দ্রবণের কণার সংখ্যা যদি হ্রাস পেয়ে গেলে তাহলে হিমাঙ্কের অবনমন কমে যাবে, আর হিমাঙ্কের অবনমন যদি কমে যায় হিমাঙ্ক বৃদ্ধি পাওয়া যাবে। দেখো এখানে হিমাঙ্কের অবনমন চাইনি, কিন্তু এখানে হিমাঙ্ক চেয়েছে, ঠিক আছে। তাহলে আমি এখানে লিখতে পারি, এখানে লেখা যেতে পারে, কি লেখা যেতে পারে, যে দ্রবণে মোট কণার সংখ্যা, মোট কণার সংখ্যা, এটার কথা বলতেছি, এটার কথা বলা হচ্ছে বস, হ্যাঁ। দ্রবণে মোট কণা সংখ্যা, কণা সংখ্যা কি হয়েছে, হ্রাস পেয়েছে, তাই না, আগের তুলনায় হ্রাস পেয়েছে, হ্রাস পেয়েছে। আর কণার সংখ্যা হ্রাস পেয়েছে, তাহলে হিমাঙ্কের অবনমন, হিমাঙ্কের অবনমন কি হবে, হিমাঙ্কের অবনমন কি হবে, এটাও হ্রাস পাবে কারণ সংখ্যাগত ধর্ম। আর হিমাঙ্কের অবনমন যদি হ্রাস পায় হিমাঙ্ক বৃদ্ধি পাবে ভাই, হিমাঙ্ক, এর উল্টো। আশা করি বোঝাতে পারলাম। এখান থেকে এটা ইম্পর্টেন্ট যে কণার সংখ্যা হ্রাস পেলো, কণার সংখ্যা হ্রাস পেলো, তো হিমাঙ্কের অবনমন যেটা কলিগেটিভ প্রপার্টি হ্রাস পাবে, আর যার ফলে হিমাঙ্ক আমাদের বৃদ্ধি পেয়ে যাবে। আশা করি বুঝতে পারলাম। নেক্সট, পরের প্রশ্নে যাই, এটা আগে ডিলিট করে নিই। চলো নেক্সট। বলেছে সমস্যা, মানে বারবার ভিডিওটা অফ হয়ে যাচ্ছে, এত সুন্দরভাবে লিখলাম বোঝালাম আবার তোমাদের বোঝাতে হবে। দেখো এখানে নিচের কোনটি অধিক ক্ষারকীয় কেন, অ্যানিলিনের মধ্যে দেখো লোন পেয়ার রয়েছে যেটা রেজোনেন্সে চলে যাচ্ছে, বাট অ্যাট এ টাইম আবার অ্যানিলিনের মধ্যে আসবে রেজোনেন্স হাইব্রিডে, মানে লোন পেয়ার যাওয়ার রেজোনেন্সে যাওয়ার ফলেও লোন পেয়ার কিছুটা পরিমাণ নাইট্রোজেন আবার আসবে যে কাউকে দান করতে পারবে। কিন্তু এখানে যদি লক্ষ্য রাখো লোন পেয়ার এদিকেও খেলতেছে এদিকেও খেলতেছে, যেমন তোমার এক্স তোমার দুই পক্ষে নিয়ে খেলে, মানে এখানে লোন পেয়ার আর থাকতেছে না নাইট্রোজেনের কাছে, সে আর কাউকে দিতে পারবে না লোন পেয়ার, যার কারণে সে একটু কম ক্ষারকীয়। হ্যাঁ, আর এখানে যেহেতু লোন পেয়ারের আধিক্যে তো এর পরিমাণ হলেও একটু বেশি রয়েছে, তার জন্য এই অধিক ক্ষারকীয়। পরের ক্ষেত্রে যদি NH3COH দেওয়া হয় তাহলে আমাদের উৎপন্ন হবে, আচ্ছা এটা তো মিটিয়ে দিলাম, এখন আমাকে এটা করে দিতে হবে। তাহলে উৎপন্ন হবে আমাদের CH3COONH4 অ্যামোনিয়াম অ্যাসিটেট। এরপর এর মধ্যে যদি হিট দেওয়া হয় তাহলে উৎপন্ন হবে অ্যাসিটামাইড CH3CONH2। এখন এর উপর যদি আমার পটাশিয়াম পেন্টঅক্সাইড দেওয়া হয় তাহলে উৎপন্ন হবে মিথাইল সায়ানাইড। আর এর উপর যদি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড উৎপন্ন হয় তাহলে CH3CH2NH2। হ্যাঁ কি না, কিভাবে হলো দেখো, সায়ানাইডের মধ্যে রয়েছে ট্রিপল বন্ড, বন্ড ভাঙলাম, একে একটা হাইড্রোজেন একে একটা হাইড্রোজেন, আর একটা বন্ড ভাঙলাম একে একটা হাইড্রোজেন একে একটা, তাহলে হয়ে গেল, কারণ লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড হলো হাইড্রোজেনটা দাও, সবাইকে হাইড্রোজেন দিয়ে বেড়ায়। নেক্সট, অ্যানিলিনের উপর যদি ডাইজোটাইজেশন বিক্রিয়া করানো হয় তাহলে উৎপন্ন হবে বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইড। বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইডের উপর যদি H3PO3 দেওয়া হয় তাহলে উৎপন্ন হবে সবার প্রিয় বেনজিন। তারপর মিক্স অ্যাসিড দিলে উৎপন্ন নাইট্রোবেনজিন। আর নাইট্রোবেনজিন এক প্রকার নাইট্রো গ্রুপ আর মেটা ডাইরেক্টিভ গ্রুপ, এর উপর যদি আবার মিক্স অ্যাসিড দিতে হবে নাইট্রোবেনজিন উৎপন্ন হয় প্যারাপোজিশনে। তারপরে যদি আংশিক বিচারণ করা হয় তাহলে আমাদের যেটা কাঙ্ক্ষিত প্রোডাক্ট চলে আসবে। নেক্সট, হিন্সবার্গের বিকারক কাকে বলে, বেনজিন সালফোনিক ক্লোরাইডকে বলা হয় হিন্সবার্গের বিকারক, ঠিক আছে। তারপর চলো নেক্সট কোশ্চেনে সলভ করা যাক। রিপিট কোশ্চেনের যে মানে পিডিএফটা দিয়েছিলাম ওখানে, তার আগে আমি এটা দেখে নিই যে ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস কি, ঠিক আছে। ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস, ক্রোমিয়ামের যদি ইলেকট্রন বিন্যাস করি আর্গান, আর্গান 3d5 4s1। এবার আমি ক্রোমিয়াম 2+ ইলেকট্রন বিন্যাস করি আর্গান উপরে 3d4। এবার লক্ষ্য করো এই যখন দুজনেই কিন্তু মানে Mn2+ এর কথা বলেছে তাই না, Mn3+ এর কথা বলেছে, Mn3+ এরও কিন্তু 3D সিস্টেম মানে 3d4, দুজনেই 3d4 হয়ে আছে। কিন্তু কথাটা হলো ক্রোমিয়াম 2+ যখন একটি ইলেকট্রন বর্জন করে, ক্রোমিয়াম 2+ যখন একটা ইলেকট্রন বর্জন করে ক্রোমিয়াম 2+ কনভার্ট হয়, ঠিক আছে, তখন কি হয়, তখন এটা আমি এটার কথা বলছি, তখন ক্রোমিয়াম 2+ একটা ইলেকট্রন বর্জন করলো ক্রোমিয়াম 3+ কনভার্ট হলো, সেক্ষেত্রে ক্রোমিয়াম ইলেকট্রন বিন্যাস কি হলো 3d3, হ্যাঁ কি না। আর 3d3-তে কি হয়ে যায়, 3d3-তে ইজি আর T2G-র মধ্যে যদি আমি স্প্লিটিং করি দেখতে পাবো যে T2Gটার 3টা অরবিটাল রয়েছে, 3টা অরবিটালে একটা করে ইলেকট্রন এন্টার হয়ে গেছে, আর এটা অর্ধপূর্ণ হয়ে গিয়েছে। এবার অর্ধপূর্ণ হয়ে যাওয়ার ফলে এটা অত্যন্ত সুস্থিত, যার কারণে এটি বিজারক হিসেবে কাজ করে, মানে ইলেকট্রন বের করে দিবে এক কথায়, ঠিক আছে। এবার পরের ক্ষেত্রে যদি Mn2+ এর ক্ষেত্রে যাই, Mn3+ এর ক্ষেত্রে যাই, Mn3+ একটা ইলেকট্রন কি করবে, গ্রহণ করবে, একটা ইলেকট্রন গ্রহণ করার মাধ্যমে 3d5 হবে। আর 3d5 যখন হবে তখন আমরা জানি যে D5 অর্ধপূর্ণ অত্যন্ত মানে সুস্থিত বিন্যাস, যার কারণে এটা জারক হিসেবে কাজ করবে। আমি তোমাকে বুঝিয়ে দিলাম এই জিনিসটা হালকা পাতলা, তোমাদের তো ওটা করেই দিয়ে আছে। পরের প্রশ্ন দেখো কি বলেছে,
যেমন ল্যান্থানাইডের তোমার সাধারণ ইলেকট্রন বিন্যাস চেয়েছে। ল্যান্থানাইডের সাধারণ ইলেকট্রন বিন্যাস কি হয়? ল্যান্থানাইডের সাধারণ ইলেকট্রন বিন্যাস হয় তোমার জেনন 4f 1 থেকে 14, যে কোনো একটা ইলেকট্রন হবে 5d 0 to 1 আর 6s 2। এটা হলো তোমার ল্যান্থানাইডের ইলেকট্রন বিন্যাস, তাই কি না? তারপর বলেছে থোরিয়াম, থোরিয়াম 4+, এটা বর্ণহীন কেন? দেখো থোরিয়াম 4+ যদি করো এর 5f, মানে এফ এ কোনো ইলেকট্রন থাকে না, এফ এ যদি ইলেকট্রন না থাকে তাহলে এফ এম ট্রানজিশন হবে না, আর এফ এফ ট্রানজিশন যদি না হয় এর কালার শো করবে না। একদম সিম্পল খান্ডা ভাই। নেক্সট যদি বলা হয় তুমি ইউ3+-এর, ইউ3+-এর ক্ষেত্রে লক্ষ্য করে তুমি 5f এর 3টা ইলেকট্রন থাকে। ইলেকট্রন বিন্যাস হালকা পাতলা জানতে লাগবে, কিন্তু মোটামুটি সবগুলোর না। এখানে এফ এফ ট্রানজিশন হবে, আর এফ এফ ট্রানজিশন হলে এরা একটা কালার শো করবে। হয়ে গেল। নেক্সট পরের প্রশ্ন, ল্যান্থানাইড আর অ্যাক্টিনাইডের সংকোচন। এটা দেওয়া আছে, একটা বর্ণ মানে রয়েছে, এটা তোমরা দেখে নিও। আমি নিচের পরের প্রশ্নটা বলে দিচ্ছি যে Ti4+। দেখো টাইটেনিয়ামের হয় জেড কত হয়? টাইটেনিয়ামের জেড হয় তোমার হলো 22, ঠিক আছে। আর্গন স্ক্যান্ডিয়াম টাইটেনিয়াম মানে 3d2 4s2। এবার দুটা ইলেকট্রন চলে গেল, মানে চারটা ইলেকট্রনই চলে গেল, মানে 4+, মানে বুঝতে পারছো চারটা ইলেকট্রনই চলে গেছে, তাহলে তাহলে আর্গন 3d0 মানে হাই হাই, সবগুলো ইলেকট্রন চলে গেল। তো ইলেকট্রন যদি চলে যায় তা ডিডি ডিডি ট্রানজিশন হবে না, কোনো ডি কক্ষে ইলেকট্রনই না, ডিডি ট্রানজিশন না হলে কোনো কালার শো করবে না। আর কি চাচ্ছ বস, হ্যাঁ কি না? পরে একটা প্রশ্ন কি দিয়েছে যে আম্লিক মাধ্যমে Cr2O7 আর Fe2+ এর সমতাবেদন, তাই না? দেখো Cr2O7 2- এখান থেকে উৎপন্ন হয় Cr3+। আগে লক্ষ্য করেন ক্রোমিয়াম কয়টা? দুটা, দুই বসিয়ে নিলাম। এখানে অক্সিজেন কয়টা রয়েছে? 7টা, তাহলে 7 জল বসাবো। 7 জল বসালাম, 7 জলে 7-এর দ্বিগুণ কত? 14, 14টা H+।